পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সামনে সরকার ইচ্ছা পোষণ করিলে শব্দ যোগ করে দিচ্ছে, ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স বাদ করে দিচ্ছে। ট্রমাটিক। দুর্নীতি দমন কমিশনের সংশোধনী অধ্যাদেশ 2025, যার মাধ্যমে সার্চ কমিটি করে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক নিয়োগ দিতে হবে, এই মর্মে যে বিধানটা বাদ করে দিচ্ছে। আশ্চর্য। তাহলে আপনি পুরাটাকে একসাথে দাঁড় করেন, এগুলো সবগুলো বাদ দিলে কি হয়? কারণ মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে পাওয়ার দেওয়া হচ্ছে। সে কি পাওয়ার? তারা সোমোটো স্বতঃস্ফূর্তভাবে তদন্ত করতে পারবে, গুমের তদন্ত করতে পারবে। কারণ দিছে ডান দিকে, আমি হাসলাম পরে পরে, ডান দিকে দিছে গুম নামক অপরাধটার সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবেদনশীল ব্যক্তিবর্গ জড়িত থাকে মর্মে এই আইনটিকে ল্যাপস করে দেওয়া দরকার। আরে তার ট্রায়না করবে জাতীয় নোটে লিখছে সাইডে, জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান যিনি থাকবেন তাকে সরাইতে গেলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিস্টেম অনুযায়ী সরাইতে হবে, কাউকে হায়ার কাউকে ফায়ার করা যাবে না। বলছে এই বিধান যদি থাকে তাহলে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, এই জন্য আইন বাতিল। দুর্নীতি দমন কমিশন বাতিল, মানবাধিকার কমিশন বাতিল, গুম কমিশন বাতিল, গুম প্রতিকার প্রতিরোধ অধ্যাদেশ বাতিল, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ আন্ডার সাবসার্ভিয়েন্ট, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ নাই, আছে কি? তাহলে সমস্যাটা তো হলো শুধুমাত্র সংবিধানের ভিতরে আছে কি নাই, সমস্যা তো এই জায়গায় না। সমস্যা হলো যে কাজগুলো করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের আমলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য, ওনারা ক্ষমতার ভারসাম্যটা বজায় রাখতে চান না, ওনারা এটাকে অ্যাবসলিউটলি এক্সারসাইজ করতে চান। আসল কথাটা ফলে এটা খুবই পেইনফুল আমাদের জন্য, ট্রমাটিক। আমরা যারা সময় দিয়েছি, কাজ করেছি এই সমস্ত অর্ডিন্যান্স গুলোর সাথে, দেখেন এই অর্ডিন্যান্স গুলো যখন হয়, আমার মনে আছে ল মিনিস্ট্রি প্রতিটা অর্ডিন্যান্স ফ্রেম করার আগে 3-4টা ওয়ার্কশপের আয়োজন করেছে। আমরা অনেকেই পার্টিসিপেট করেছি। ইভেন আজকালকার দিনের যিনি ল মিনিস্টার তিনিও পার্টিসিপেট ছিলেন। আজকে বেমালুম সব ভুলে গিয়েছেন। তো আমার কথাটা হলো এটাই, আমার মনে হয় স্বপ্নটা নষ্ট হচ্ছে, হোপটা বিনষ্ট হচ্ছে, ফ্রাস্ট্রেশন গ্রো করছে, ইয়াং প্রজন্মের মানুষদের মধ্যে কনফিউশন বিরাজ হচ্ছে। এই কনফিউশনটা কি আকারে আবার রাজনীতিতে হাজির হবে এটা এখনই বলার সময় হয়নি। কিন্তু আই এম ভেরি অ্যাফ্রেড দিস টাইপ অফ পলিটিক্যাল স্যাগাসিটি যদি কোনো নেতৃবৃন্দের থাকে তাহলে এই নেতৃত্ব সম্পর্কে আমাদের আস্থা থাকবে না। আমি সবচেয়ে বেশি ওরিড এই প্রশ্নে, অনেক ক্যারিকেচার করে বানিয়েছেন, অনেক যুক্তি দিতে পারবেন, কিন্তু আপনারা যে সত্য বলছেন না এটা তো আমরা টের পাই। এই যে টের পাই তাতে আপনাদের সম্পর্কে আবার সেই ট্রল হয় ফেসবুকে, আপনাদের ক্যারেক্টার কোয়েশ্চেন যদি হয় তাহলে আলটিমেটলি অভ্যুত্থানটা কোয়েশ্চেন হবে। আমরা তো সবাই একসাথে ছিলাম, কম বেশি যাই তো একসাথেই ছিলাম সবাই। সেই জায়গাটায় অভ্যুত্থানের আইকনিক নেতৃত্ব কারা? অভ্যুত্থানের আইকনিক নেতৃত্বকে যদি ধরে ধরে ক্যারেক্টার অ্যাসাসিনেট করার মতো কর্মকাণ্ড করে তাহলে আলটিমেটলি অভ্যুত্থানটা একটা বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে ডে বাই ডে। এখন অভ্যুত্থানের ছাত্র নেতৃবৃন্দ যারা ছিলেন তারা যদি কোনো কারণে ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয়, লাভ কার? এই বিএনপির নেতাদের ক্যারেক্টার যদি অ্যাসাসিনেট করা হয়, লাভ কার? জামাতের নেতাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয়, লাভ হবে কার? অন্যান্য যারা ভূমিকা রেখেছেন তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করলে লাভ হবে কার? ফলে আমার মনে হয় রেস্ট্রেইন করা উচিত, নিজের চেহারার দিকে তাকিয়ে নিজের ব্যক্তিত্বকে সংরক্ষণ করা দরকার, আর ডাবল স্ট্যান্ডার্ডের দিকে দেওয়া উচিত না। তাহলে অসম্মান সবার হবে, পরিণতি সবার একই রকম। ধন্যবাদ সবাই।